সুপ্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর বিজ্ঞানের সপ্তম অধ্যায়টি নিয়ে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই সপ্তম অধ্যায় নিয়ে আমরা এর আগে দুটি পাঠ আলোচনা করেছি। সেই দুটি পাঠে আমরা এই চ্যাপ্টারের যে থিওরিগুলি আছে, সেই জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আজকে তৃতীয় ক্লাসে তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন কিভাবে আসে এবং কোনগুলো থেকে এমসিকিউ প্রশ্ন আসতে পারে সেই সম্পর্কে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ক্লাসটি মনোযোগ দিয়ে দেখো, আশা করি সবাই বুঝতে পারবে। আজকে আমরা যে জিনিসগুলো নিয়ে আলোচনা করব সেগুলো হচ্ছে, দেখো আমি বোর্ডে লিখেছি, মহাকর্ষ কাকে বলে, অভিকর্ষ কাকে বলে, অভিকর্ষজ ত্বরণ কাকে বলে, অভিকর্ষজ ত্বরণকে কী দ্বারা প্রকাশ করা হয়, অভিকর্ষজ ত্বরণের মান কত, মহাকর্ষীয় ধ্রুবক কী, মহাকর্ষীয় ধ্রুবকের মান কত, বলের একক, ভরের একক এবং ওজনের একক কী, লিফট এবং মহাশূন্যযানে কখন ওজনহীনতা দেখা যায়, ভর এবং ওজন কী দ্বারা পরিমাপ করা হয়। তো এগুলো থেকে যে শুধুমাত্র এমসিকিউ প্রশ্ন আসে তা কিন্তু না। তো এগুলো নিয়ে আলোচনা করা মানে হচ্ছে এই অধ্যায়ের মূল জিনিসগুলো হচ্ছে এই টপিকসগুলো। তো এই আলোকে তোমরা পড়াশোনা করলে আশা করি তোমাদের এমসিকিউ প্রশ্ন অ্যান্সার করতে কোনো সমস্যা হবে না। তো আসো আমরা এক এক করে আজকের যে প্রশ্নগুলো আমি বোর্ডে লিখেছি এক এক করে সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা যখন মহাকর্ষ পড়িয়েছিলাম, আমাদের চ্যাপ্টার নামই হচ্ছে পৃথিবী ও মহাকর্ষ। তো সেই ক্লাসের শুরুতে আমরা মহাকর্ষ কাকে বলে সেটা জেনেছি। আমি আবার সেটা রিপিট করছি, তোমরা একটু রিমাইন্ড করার চেষ্টা করো। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণকেই বলা হয় মহাকর্ষ। এই মহাবিশ্বের যে কোনো দুটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণকেই বলা হয় মহাকর্ষ। আর অভিকর্ষ কাকে বলে, 2 নম্বর প্রশ্ন। অভিকর্ষ হচ্ছে এই যে দুটি বস্তুর কথা আমি বলেছি মহাবিশ্বের, এই দুটি বস্তুর একটি যদি পৃথিবী হয় এবং অন্যটি যদি পৃথিবীর কাছাকাছি কোনো বস্তু হয় যার উপরে পৃথিবীর আকর্ষণটা বিদ্যমান, তাকেই আমরা বলবো অভিকর্ষ। তাহলে অভিকর্ষ হতে হলে অবশ্যই একটা বস্তু, আমাদের মহাবিশ্বের একটা বস্তুকে অবশ্যই পৃথিবী হতে হবে। আর মহাকর্ষের জন্য আমাদের শর্ত হচ্ছে যে কোনো বস্তু হলে আমাদের সেটা মহাকর্ষ হবে। তাহলে এই পার্থক্যটা তোমরা ভালো করে খেয়াল রাখবে। তো এমসিকিউতে যদি তোমাদের অপশন থাকে মহাকর্ষ বলতে কী বোঝায়, পৃথিবী এবং যে কোনো একটি বস্তু, অথবা চাঁদ এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ সেটি, তাহলে তোমরা সহজে আইডেন্টিফাই করতে পারবে কোনটা অভিকর্ষ আর কোনটা মহাকর্ষ। তাহলে এমসিকিউ প্রশ্ন যেভাবে আসে, অপশনগুলো যেভাবে দেওয়া থাকে, প্রশ্ন যেভাবে দেওয়া থাকবে, তোমরা ঠিক সেভাবেই অ্যান্সার করবে। এবার আসো 3 নম্বর প্রশ্ন, অভিকর্ষজ ত্বরণ কাকে বলে। আমরা যখন অভিকর্ষজ ত্বরণ নিয়ে আলোচনা করেছিলাম তখন আমরা আগে ত্বরণটা কী জিনিস সেটা শিখেছি। ত্বরণ মানে হচ্ছে বেগ বৃদ্ধির হার। তাহলে অভিকর্ষজ ত্বরণ কী হবে, অবশ্যই এখানে বেগ বৃদ্ধির একটা হার জড়িত আছে। কোনো একটা বস্তুকে যখন আমরা অভিকর্ষ বলের প্রভাবে ভূপৃষ্ঠে মুক্তভাবে নিচে পড়তে দিব, এই দেখো এটি হচ্ছে একটি বস্তু, যে কোনো একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে, আমরা সেটা জানি। তাহলে এই বস্তুটাকেও, যেহেতু বস্তুটি ভূপৃষ্ঠ থেকে উপরে আছে, তাহলে এই বস্তুটিকেও পৃথিবী তার নিজের দিকে আকর্ষণ করবে। তাহলে এই যে আকর্ষণ করবে, আকর্ষণ করলে কি হবে, বস্তুটা অবশ্যই ভূপৃষ্ঠে এসে পড়বে। তাহলে বস্তুটা ভূপৃষ্ঠে যতই কাছাকাছি আসবে ততই তার বেগটা বৃদ্ধি পেতে থাকবে। তাহলে প্রতি মুহূর্তে যেহেতু তার বেগটা বৃদ্ধি পাচ্ছে, তাহলে অবশ্যই এখানে একটি ত্বরণ আছে, যেহেতু বেগের পরিবর্তনে হারকে আমরা ত্বরণ বলি। আর বস্তুটি যতই ভূপৃষ্ঠের কাছে আসবে ততই তার বেগটা বৃদ্ধি পাবে, তার মানে এখানে একটি ত্বরণ কাজ করছে। আর এই ত্বরণটাকে আমরা বলবো অভিকর্ষজ ত্বরণ বা মাধ্যাকর্ষণজনিত ত্বরণ। অভিকর্ষের আরেক নাম হচ্ছে মাধ্যাকর্ষণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ আমরা কাকে বলবো, ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ। আমি আবার বলছি, মুক্তভাবে পড়ন্ত ভূপৃষ্ঠে বা ভূপৃষ্ঠে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বৃদ্ধির হারকেই বলা হয় অভিকর্ষজ ত্বরণ। তাহলে অভিকর্ষজ ত্বরণ হচ্ছে এক প্রকার ত্বরণ। এবার আসো 4 নম্বর প্রশ্ন, অভিকর্ষজ ত্বরণকে কী দ্বারা প্রকাশ করা হয়। আমরা জানি ত্বরণের ইংরেজি হচ্ছে এক্সিলারেশন।
এই এক্সেলারেশন থেকে আমরা এ দিয়ে সাধারণত ত্বরণকে প্রকাশ করি। আর যেহেতু সেটা অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়ছে, এই এটাকে আমরা অভিকর্ষজ ত্বরণের বেলায় সেটাকে আমরা জি দ্বারা প্রকাশ করব। তাহলে অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করব, স্মল জি। তোমরা এখানে খেয়াল করে দেখো, আমরা যখন নিউটনের মহাকর্ষ সূত্র পড়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে, আমি একটু নিউটনের সূত্রটা লিখি তাহলে তোমাদের আর একটু ক্লিয়ার হবে। আমরা নিউটনের মহাকর্ষ সূত্র থেকে দেখেছিলাম F = g m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এই জি, এখানেও একটা জি আছে, আবার এখানেও একটা জি আছে। এই পৃথিবী এবং মহাকর্ষ চ্যাপ্টারে আমরা দুই ধরনের জি দেখেছি, একটা হচ্ছে ক্যাপিটাল লেটারের জি আর একটা হচ্ছে স্মল লেটারের জি। এই যে ক্যাপিটাল লেটারের জি, সেটাকে বলা হয় বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। এটা হচ্ছে মহাবিশ্বের সব জায়গার জন্য প্রযোজ্য এবং তার মানটা মহাবিশ্বের সব জায়গায় একই রকম থাকে, এই জন্যই তাকে বলা হয় বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আর এই যে অভিকর্ষজ ত্বরণ, সেই অভিকর্ষজ ত্বরণটাকে আমরা বলি স্মল জি, আর স্মল জি দ্বারা প্রকাশ করি অভিকর্ষজ ত্বরণকে, আর ক্যাপিটাল জি দ্বারা প্রকাশ করি আমরা মহাকর্ষীয় ধ্রুবককে। তাহলে ক্যাপিটাল জি হচ্ছে একটা ধ্রুবক বা মহাকর্ষ ধ্রুবক, আর স্মল জিটা হচ্ছে আমাদের অভিকর্ষজ ত্বরণ। তোমরা এটা খেয়াল রাখবে, একটা হচ্ছে ধ্রুবক আর একটা হচ্ছে ত্বরণ। এখন দেখো, আমরা জি এর যদি একক বের করি অথবা জি এর মান বের করতে যাই, জি এর মানটা আমরা পরে আলোচনা করব। এখন এককটা আমাদের কি হবে, আমরা যখন অভিকর্ষজ ত্বরণের রাশিমালা বের করেছিলাম তখন দেখেছি জি = g m ডিভাইডেড বাই আর স্কোয়ার। এখান থেকে দেখো জি এর একক যদি আমরা বসাই, জি এর মানটা হচ্ছে আমি এই যে দেখো জি এর অভিকর্ষজ মহাকর্ষ ধ্রুবকের মান আমরা আলোচনা করব 7 নম্বরে। সেখানে দেখো জি হচ্ছে 6.673 × 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের জি এর মান। তাহলে এই মানটা যদি আমরা একক বের করি, তাহলে জি এর একক ইন্টু এম এর একক ডিভাইডেড বাই আর স্কোয়ারের একক, তবে আমরা জি এর এককটা পাবো। দেখো আমরা বের করার চেষ্টা করি। জি এর একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার ইন্টু এম এর একক হচ্ছে আমাদের কেজি ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আর হচ্ছে দূরত্ব, দূরত্বের একক হচ্ছে আমরা জানি মিটার, তাহলে যেহেতু আর স্কোয়ার তাহলে হচ্ছে মিটার স্কোয়ার। এখানে দেখো মিটার স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল, এখানে একটা কেজি এখানে একটা কেজি ক্যান্সেল হয়ে একটা কেজি ইনভার্স থাকবে, তাহলে নিউটন পার কেজি। আর নিউটন মানে হচ্ছে বলের একককে আমরা জানি হচ্ছে নিউটন। বল মানে হচ্ছে, দেখো বল মানে হচ্ছে ভর ইন্টু ত্বরণ। তাহলে বলের একক হচ্ছে ভর ইন্টু ত্বরণ, তাহলে নিউটন পার কেজিকে আমরা বলবো মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই যে আমি লিখেছি বল = হচ্ছে ভর ইন্টু ত্বরণ, এই জিনিসটা কীভাবে আসলো? এই জিনিসটার প্রমাণ তোমরা যখন নবম শ্রেণীতে উঠবে তখন নিউটনের আরও সূত্র আছে, গতি বিষয়ক যে সূত্রগুলো আছে ওখানে গতি বিষয়ক তোমরা 3টা সূত্র পাবে। সেই সূত্রগুলো থেকে দ্বিতীয় সূত্র থেকে দেখা যায় তোমরা এই জিনিসটা তোমরা বের করতে পারবে, সেখান থেকে কিন্তু এই F = m জিনিসটা এসেছে। তো এখন শুধুমাত্র তোমরা এটা মনে রাখো, এটা প্রমাণটা তোমরা যখন নবম শ্রেণীতে উঠবে তখন দেখতে পাবে। তাহলে আমরা জি এর একক পেলাম কি, মিটার পার সেকেন্ড স্কোয়ার। নিউটন পার কেজিকে বলা হয় মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে তোমাদের অপশন যদি আসতে পারে মিটার পার সেকেন্ড আসতে পারে, মিটার পার সেকেন্ড স্কোয়ার আসতে পারে, তারপরে নিউটন পার কেজি স্কোয়ার আসতে পারে, বিভিন্নভাবে আসতে পারে। তাহলে সঠিক উত্তরটা হবে কি, আমাদের মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটা হচ্ছে জি এর একক, যেহেতু এটা ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবার আসো অভিকর্ষজ ত্বরণের মান কত। অভিকর্ষজ ত্বরণ নিয়ে যখন আমরা আলোচনা করেছিলাম, বস্তুর ভর এবং ওজন, তার ওজনের যে তারতম্য হয় সেই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। সেখান থেকে আমরা দেখেছি যে পৃথিবীর আকৃতির জন্য অভিকর্ষজ ত্বরণের মানটা পরিবর্তন হয়। পৃথিবী কি সম্পূর্ণ গোলাকার না, কমলা লেবুর মতো একটু চ্যাপ্টা। এই চ্যাপ্টাটা হচ্ছে মেরু অঞ্চল বরাবর হচ্ছে এই চ্যাপ্টাটা, আর বিষুবীয় অঞ্চল বরাবর হচ্ছে একটু ফাঁপা। তাহলে মেরু অঞ্চলে পৃথিবীর ব্যাসার্ধ কম, আর ব্যাসার্ধ যদি কম হয়ে থাকে তাহলে সেখানে জি এর মান হয়ে যায় বেশি। আর যদি বিষুব অঞ্চলের কথা আমরা চিন্তা করি, এখানে হচ্ছে জি বেশি আর বিষুব অঞ্চলে জি কম। তাহলে মেরু অঞ্চলে বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে মেরু অঞ্চলে
আমাদের যে জি এর মান সেটা হচ্ছে মেরুতে জি ইকুয়াল টু হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আর বিষুব অঞ্চলে জি এর মান হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্রান্তীয় অঞ্চলে জি এর মান হচ্ছে 9.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আরেকটা জিনিস আছে, ভূপৃষ্ঠে সাধারণভাবে জি ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো আমি যে এখানে 4টা মান লিখেছি, একটা লিখেছে মেরুতে সেটা হচ্ছে 9.83 মিটার পার সেকেন্ড স্কোয়ার, একটা লিখে বিষুব অঞ্চলে সেটা হচ্ছে 9.78 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একটা লিখেছে ক্রান্তীয় অঞ্চলে সেটা হচ্ছে 9.79 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একটা লিখেছে ভূপৃষ্ঠে সাধারণভাবে। এই সবগুলোই কিন্তু ভূপৃষ্ঠে। সাধারণভাবে আমরা হিসাবে সুবিধার জন্য 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার মানটা ব্যবহার করি, এটা হচ্ছে আমাদের হিসাবে সুবিধার জন্য। আর যদি স্পেশালভাবে তোমাদেরকে বলে দেয় যে মেরুতে কত, তাহলে অবশ্যই তোমরা লিখবে 9.83। যদি বলে যে বিষুব অঞ্চলে কত, তাহলে অবশ্যই লিখবে 9.78। যদি বলে ক্রান্তীয় অঞ্চলে কত, 9.79। আর যদি বলে সাধারণভাবে ভূপৃষ্ঠে কত, তাহলে হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই জি এর মান দিয়ে যে অবজেক্টিভ প্রশ্নগুলো তোমাদের আসে, অথবা সৃজনশীল প্রশ্নে যে জ্ঞানমূলক 1 নম্বরের যে জ্ঞানমূলক প্রশ্নগুলো তোমাদের আসে, সেখানে এই ধরনের প্রশ্নগুলো আসতে পারে। তাহলে এই মানগুলো জানাটা তোমাদের জন্য জরুরি। এবার আসো মহাকর্ষীয় ধ্রুবক কি। দেখো মহাকর্ষীয় ধ্রুবক, আমরা নিউটনের মহাকর্ষীয় সূত্র যখন আলোচনা করেছিলাম তখন আমরা দেখেছি নিউটনের মহাকর্ষীয় সূত্রটা হচ্ছে মহাবিশ্বের দুটি বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে, এই আকর্ষণ বলটা বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক। যে আকর্ষণ বলটা হবে সেটা হচ্ছে বস্তুদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, তাদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই দুটো সূত্রকে যখন আমরা একত্র করছি, স্টেটমেন্টটাকে একত্র করেছি, তখন আমরা পেয়েছিলাম কি জি এফ সমানুপাতিক m1 m2 ডিভাইডেড বাই ডি স্কোয়ার। তাহলে এই যে সমানুপাতিক চিহ্ন, এই সমানুপাতিক চিহ্নটা ওঠানোর জন্য আমাদের কি লাগছে, একটা ধ্রুবক আনার প্রয়োজন হয়েছিল। এই ধ্রুবকটাকে আমাদের বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। তাহলে আমরা জানি এফ ইকুয়াল টু জি m1 m2 ডিভাইড বাই ডি স্কোয়ার, এই জিটাকেই বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক বা বিশ্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। মহাকর্ষীয় ধ্রুবকের মান কত, আমরা কিছুক্ষণ আগে সেটা আলোচনা করেছিলাম যে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান হচ্ছে 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। এটা হচ্ছে জি এর মান। এই মানটা সবসময় একরকম থাকে, এই জন্য এটাকে ধ্রুবক বলা হয়। তো তোমরা এই মানটা খেয়াল রাখবে, এটা তোমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেম করার জন্য কাজে লাগে। এবার আসো বলের একক, ভরের একক এবং ওজনের একক কি। তো তার আগে আমাদেরকে জানতে হবে বল কি জিনিস, ভর কি জিনিস, ওজন কি জিনিস। বলের একক, আচ্ছা বলের একক জানার আগে আমরা আগে ভর কি জিনিস জানি। তো আমি যখন ভর এবং ওজন নিয়ে আলোচনা করেছিলাম তখন বলেছি কোনো একটা বস্তুর ভিতরে যে মোট পদার্থ আছে তার পরিমাণকে বলা হয় ভর। কোনো একটা বস্তুর ভিতরে যে মোট পদার্থ আছে তার পরিমাণটাকে বলা হয় ভর। তাহলে যে পদার্থ আছে সেই পরিমাণটাকে আমরা যে একক দ্বারা প্রকাশ করি, এটা হচ্ছে একটা মৌলিক একক। তোমরা যখন উপরের শ্রেণীতে উঠবে তখন দেখবা যে আমরা কিছু মৌলিক একক, আমাদের পরিমাপের জন্য যে একক ব্যবহার করি সেই এককগুলোর কিছু মৌলিক একক আছে। সেই মৌলিক এককের সাহায্যে ওই জিনিসটা, মৌলিক জিনিসটাকেও আমরা প্রকাশ করতে পারি, এবং মৌলিক এককের সাহায্যে অন্য যে জিনিসগুলো যেগুলো মৌলিক একক থেকে এসেছে সেগুলোকে বলা হয় লব্ধ একক। তাহলে সেই যেগুলো আমরা বের করতে পারবো। তাহলে ভর হচ্ছে একটা মৌলিক জিনিস, তাহলে তার এককটা হবে আমাদের মৌলিক একক। আর ভরের এককটা হচ্ছে আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে ভরের একক হচ্ছে কিলোগ্রাম। এটা তোমরা মনে রাখবে। তাহলে এখানে কিলোগ্রাম হিসাবে আসতে পারে, যদি গ্রাম দেয় সেটা তো কোনো সমস্যা নেই, কারণ গ্রাম থেকে আমরা কিলোগ্রামে যেতে পারি, আবার কিলোগ্রাম থেকে গ্রামে যেতে পারি।
গ্রাম থেকে কিলোগ্রামে যেতে হলে কি করতে হবে আমাদের 1000 দ্বারা ভাগ করতে হয়, আর কিলোগ্রাম থেকে যদি গ্রামে আসতে হয় 1000 দ্বারা গুণ করতে হয়। কারণ আমরা জানি হচ্ছে 1 কিলোগ্রাম মানে হচ্ছে 1000 গ্রাম। তাহলে যদি আমাদের অপশনে দেয়া থাকে গ্রাম তাহলে আমরা গ্রাম দিব, যদি অপশনে দেয়া থাকে কিলোগ্রাম তাহলে কিলোগ্রাম দিব। এরকমভাবে আমরা দিতে পারি। তাহলে তোমাদের অপশনে আসতে পারে ভরের একক কি কেজি, তারপরে আসতে পারে সেন্টিমিটার আসতে পারে, তারপর আসতে পারে মিটার পার সেকেন্ড স্কোয়ার আসতে পারে, তারপর আসতে পারে নিউটন আসতে পারে। তাহলে তোমরা যদি জানো যে ভর হচ্ছে একটা মৌলিক একক এবং তার একক হচ্ছে কেজি, তাহলে অবশ্যই তোমরা কেজিটা অ্যান্সার করতে পারবে। আচ্ছা, এবার আসো বল। বল কি জিনিস? যে বাহ্যিক কারণ। বল হচ্ছে একটা বাহ্যিক কারণ যা বস্তুর অবস্থার পরিবর্তন করে বা করতে চায়। বল হচ্ছে একটা বাহ্যিক কারণ যা কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করে অথবা করতে চায়। এই যে আমরা এটাকে ধাক্কা দিলাম, ধাক্কা দেওয়া মানে হচ্ছে একটা বল প্রয়োগ করলাম। আমি কোনো একটা জিনিস টানলাম, আমরা যখন দরজা খুলি তখন কি দরজাটাকে আমরা টানি, তাহলে একটা বাহ্যিক একটা প্রভাব এই দরজাটার উপরে আমরা প্রয়োগ করি। এই প্রয়োগ করার ফলে এটা অবস্থার পরিবর্তন হয়। দরজাটা বন্ধ ছিল সেটা খুলে যায়, আবার যদি আমরা ধাক্কা দেই তাহলে এটা বাহ্যিক কারণ সেটার উপরে আমরা অ্যাপ্লাই করি। অ্যাপ্লাই করার ফলে সেটা কি হয়, বস্তুটা দরজাটা খোলা ছিল সেটা আস্তে বন্ধ হয়ে গেল, তাহলে কি তার অবস্থার পরিবর্তন হলো। তাহলে যে বাহ্যিক কারণ কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করে অথবা করতে চায়, সবসময় যে করবে এমন কোনো কথা নেই। এই যে আমি এখন এটা বোর্ডটাকে ধাক্কা দিলাম, এটা কি অবস্থার পরিবর্তন হচ্ছে? হচ্ছে না, কিন্তু অবস্থার পরিবর্তন হওয়ার একটা প্রবণতা দেখাচ্ছে। তাহলে যে বাহ্যিক কারণ কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করে অথবা করতে চায় তাকেই আমরা বলবো বল। বলের একক হচ্ছে নিউটন। নিউটনটা কিভাবে আসছে দেখো, আমরা জানি কি বল ইকুয়াল টু হচ্ছে ভর ইন্টু অভিকর্ষজ, ভর ইন্টু ত্বরণ। তাহলে ভরের একক হচ্ছে কিলোগ্রাম, আর আমরা একটু আগে দেখেছি ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। মিটার পার সেকেন্ড স্কোয়ারটা আমি এখানে দেখেছিলাম যে বেগের পরিবর্তনের হারকে বলা হয় ত্বরণ। তাহলে বেগের পরিবর্তন, তাহলে এটার একক মিটার পার সেকেন্ড, এটার একক মিটার পার সেকেন্ড। তাহলে মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই সময়ের একক হচ্ছে সেকেন্ড, সেখান থেকে আমরা পাই হচ্ছে ত্বরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জন্য আমরা এখানে লিখেছি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটা আমি ওখানে যে যখন ত্বরণের একক, ত্বরণকে কী দ্বারা প্রকাশ করা হয় ত্বরণের একককে, তখন আমি এই জিনিসটা দেখিনি। তো এখান থেকেই আসলে জিনিসটা এসেছে, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এই যে কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার এটাকেই বলা হয় নিউটন। কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারটাকেই বলা হয় নিউটন। তার মানে আমরা পেলাম কি ভরের ওজনের একক হচ্ছে নিউটন। এখন দেখো ওজন। ওজন মানে হচ্ছে কোনো একটি বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকেই বলা হয় বস্তুটির ওজন। আমি আবার বলছি, কোনো একটি বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে তাকেই বলা হয় বস্তুর ওজন। তাহলে দেখো এখানে খেয়াল করে দেখো, সংজ্ঞাতে বলের কথা বলা আছে। কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করে, যেই বল দ্বারা আকর্ষণ করে সেই বলটাকে আমরা বললাম এফ। আর অভিকর্ষ যখন আমরা আলোচনা করেছিলাম তখন আমরা বলেছিলাম কি অভিকর্ষ হচ্ছে এক প্রকার বল। সেই বলটা কীরকম, কোনো একটা বস্তু এবং পৃথিবী, কোনো একটা বস্তু এবং পৃথিবীর মাঝে যে আকর্ষণ, সেই আকর্ষণটাই হচ্ছে অভিকর্ষ। সেই অভিকর্ষটাকে যদি আমরা এফ বলি এবং বস্তুর ওজনটাকে যদি আমরা ডাব্লিউ বলি, ডাব্লিউ মানে হচ্ছে কোনো একটা বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে যে বল দ্বারা আকর্ষণ করবে, তার মানে কি এই অভিকর্ষ বল এবং ওজন দুটা কিন্তু আসলে একই জিনিস। তাহলে সেটা কি বল আমরা পেয়েছিলাম কি এফ ইকুয়াল টু এম এ। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা এম এ লিখতে পারবো। আর যেহেতু এখানে অভিকর্ষ জড়িত, তাহলে অভিকর্ষ ত্বরণ কি হবে, আমরা এর পরিবর্তে আমরা কি লিখতে পারি, জি লিখতে পারি। ত্বরণকে, অভিকর্ষজ ত্বরণকে আমরা জি দ্বারা প্রকাশ করেছি। তাহলে আমরা পেলাম কি বস্তুর ওজন হচ্ছে এম জি। তাহলে ওজনটাকে আমরা প্রকাশ করলাম এম জি দ্বারা, এবং তার এককটা কি হবে, ভরের একক ইন্টু ত্বরণের একক। ভরের একক হচ্ছে আমাদের কিলোগ্রাম বা কেজি, আর জি এর একক হচ্ছে মিটার পার
সেকেন্ড স্কোয়ার। কিছুক্ষণ আগে আমরা দেখেছি কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ারকে বলা হয় নিউটন। তাহলে আমরা ওজনের একক কী পেলাম? নিউটন পেলাম। বলের এককও নিউটন, আমাদের ওজনের এককও নিউটন, আর ভরের একক কি? কিলোগ্রাম। এই জিনিসগুলো তোমরা ভালো করে খেয়াল রাখবে। এবার আসো, লিফট এবং মহাশূন্যযানে কখন ওজনহীনতা দেখা দেয়। লিফটে যখন আমরা আলোচনা করেছিলাম, লিফটে যখন একজন ব্যক্তি ভ্রমণ করে তখন ভূপৃষ্ঠে থাকা অবস্থায় কি হয়, তারপরে যখন সে একটা ত্বরণে চলা শুরু করে, উপরে একটা নির্দিষ্ট ত্বরণে যখন সে উপরের দিকে উঠতে থাকে তখন কি অবস্থা হয়, এবং যখন কোনো ত্বরণ থাকে না সমবেগে উপর দিকে উঠতে থাকে তখন কি অবস্থা হয়, হ্যাঁ, এরপরে যখন লিফট আবার নিচের দিকে নামতে থাকে তখন কি অবস্থা হয়, সেই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। তো সেখান থেকে আমরা দেখেছিলাম কখনও যদি লিফট যখন নিচের দিকে নামতে থাকে তখন কি হয়, একটা ব্যক্তি যেই ত্বরণে লিফটটার নিচের দিকে নামে সেই ত্বরণটাকে আমরা জি প্রাইম যদি বলি, তাহলে আমাদের জি হচ্ছে অভিকর্ষজ ত্বরণ। আর যেহেতু আমাদের লিফটের সাপেক্ষে, লিফট যেহেতু এই ত্বরণের নিচের দিকে নামতেছে, তাহলে লিফটের সাপেক্ষে আমাদের এই ত্বরণটা আমাদের অভিকর্ষজ ত্বরণ থেকে কমে যাবে। আর এই কমে যাওয়ার কারণে আমাদের ওজনটা কত হবে? mg মাইনাস mg প্রাইম। তাহলে দেখো আমাদের প্রকৃত ওজন হচ্ছে mg, তার থেকে দেখো আমাদের mg প্রাইম অংশটা কমে যাচ্ছে। এই কমে যাওয়ার কারণে কিন্তু আমাদের প্রকৃত ওজন থেকে এতটুকু, যে ওজনটা আমাদের কমে যাবে অতটুকু ওজন আমরা নিজেদেরকে ওজনহীন মনে করব, অতটুকু ওজন আমরা অনুভব করব না। আসলে আমাদের ওজনটা থাকবে কিন্তু আমরা অনুভব করব না। ওজনহীনতা যখন আমি আলোচনা করেছিলাম তখন বলেছি ওজন থাকা এবং ওজন অনুভব করা দুটি হচ্ছে সম্পূর্ণ ভিন্ন জিনিস। তাহলে দেখো এই যে ওজনহীন, কতটুকু ওজন আমাদের কম মনে হবে, এই যেই ত্বরণের নিচের দিকে নামবে তাকে যদি আমাদের ভর দ্বারা গুণ করি তাহলে যে অংশটুকু পাওয়া যাবে অতটুকু ওজন আমরা নিজেদের কম মনে করব। এখন দেখো কোনো কারণে যদি জি প্রাইম এবং জি সমান হয়ে যায়, এই ঘটনাটা কখন ঘটে? যখন আমি লিফটটাকে মুক্তভাবে নিচে পড়তে দিব, মানে এখানে অভিকর্ষের প্রভাবে যখন সে নিচের দিকে নামবে, দ্যাট মিন্স পৃথিবীর আকর্ষণ ছাড়া অন্য কোনো বল তার উপরে ক্রিয়া করবে না, শুধুমাত্র তখনই এই ঘটনাটা ঘটবে। যদি জি প্রাইম আর জি সমান হয় তখন কি হয় দেখো তো, এম জি মাইনাস জি প্রাইমের পরিবর্তে আমি জি লিখলাম, তাহলে এম জি মাইনাস এম জি ক্যান্সেল হয়ে কত হচ্ছে? 0 হয়ে যাচ্ছে। তাহলে আমাদের ওজন কত হচ্ছে? ওজন হয়ে যাচ্ছে 0। এই অবস্থায় আমরা নিজেদেরকে ওজনহীন অনুভব করব। তাহলে কখন হবে? যখন একটা লিফট জি ত্বরণে নিচের দিকে নামবে তখনই একজন ব্যক্তি নিজেকে ওজনহীন অনুভব করবে। মহাশূন্যযানও একই ঘটনা ঘটে। মহাশূন্যযান যখন বৃত্তাকার পথে পৃথিবীকে প্রদক্ষিণ করে তখন জি ত্বরণে যদি সে চলে, তবে সেই ব্যক্তি মহাশূন্যযানে অবস্থিত কোনো একজন ব্যক্তি নিজেকে ওজনহীন অনুভব করবে। তখন তার ওজন থাকবে কিন্তু সেই ওজনটা সে অনুভব করবে না। তাহলে আমরা অ্যান্সার কী পেলাম? লিফট এবং মহাশূন্যযানে, লিফটে যখন কোনো একটা লিফট যখন অভিকর্ষের প্রভাবে নিচের দিকে পড়ে তখন একজন ব্যক্তি, লিফটে অবস্থিত একজন ব্যক্তি নিজেকে ওজনহীন অনুভব করবে। আর মহাশূন্যযানের কি হবে? মহাশূন্যযান যখন জি ত্বরণে পৃথিবীকে প্রদক্ষিণ করবে তখন একজন মহাশূন্যযানে অবস্থিত একজন ব্যক্তি নিজেকে ওজনহীন অনুভব করবে। এবার দেখো আমাদের 10 নম্বর প্রশ্ন, ভর এবং ওজন কি দ্বারা পরিমাপ করা হয়? এই যে আমরা ভরের একক আমরা জানলাম কিলোগ্রাম, ওজনের একক জানলাম আমরা নিউটন, তাহলে কি দ্বারা সেটা পরিমাপ করব? সাধারণ যে নিক্তি আছে, আমরা যে দাঁড়িপাল্লা চিনি অথবা আমাদের এখন যে ডিজিটাল যে ওজন মেশিন আছে, আসলে এটাকে ওজন মেশিন বলা হয় কিন্তু এটাকে ওজন না। তো তোমরা এতদিন ওজন এবং ভর জিনিসটা খুব একটা ক্লিয়ারভাবে জানতে না, যেটা ভর সেটাকে তোমরা ওজন হিসাবে জানতে, কিন্তু এখন থেকে আমরা ভর এবং ওজনটাকে আলাদাভাবে চিনব। ভর কিন্তু একটা জিনিস আর ওজন হচ্ছে অন্য একটা জিনিস। ওজন হচ্ছে একটা বল আর ভর হচ্ছে বস্তুটার ভিতরে মোট পদার্থের পরিমাণ। তাহলে ভর আমরা সাধারণ যে নিক্তি আছে, যে দাঁড়িপাল্লা আছে, সেই দাঁড়িপাল্লার সাহায্যে আমরা ভর পরিমাপ করব, আর ওজন পরিমাপ করব স্প্রিং নিক্তির সাহায্যে। ওজন পরিমাপ করব স্প্রিং নিক্তির সাহায্যে, আর ভর পরিমাপ করব
দাঁড়িপাল্লা। আগে আমাদের এরকম ছোট ছোট বাটখারা পাওয়া যেত, কিলোগ্রামের বাটখারা, তারপরে 500 গ্রামের বাটখারা, তারপরে 250 গ্রামের বাটখারা, এরকম ছোট ছোট বাটখারার সাহায্যে এক পাল্লায়, দাঁড়িপাল্লা তোমরা নিশ্চয়ই চিনো, অনেকে দেখেছো। এখানে দুটো থাকে, পাত্র থাকে, এক পাত্রে এরকম বাটখারা দেয়া থাকে, আরেক পাত্রে আমরা যে জিনিসটা পরিমাপ করব, যার ভর পরিমাপ করব সেটাকে দেয়া হয় এবং এটার সাথে তুলনা করে এটার ভর আমরা বের করতে পারি। তাহলে এভাবে যে ভরটা পরিমাপ করা হয় সেটাকে বলা হয় দাঁড়িপাল্লা। আর এই দাঁড়িপাল্লার পরিবর্তে আমরা এখন যে ডিজিটাল যে মেশিনগুলো বের হয়েছে, যেটা দিয়ে আমরা ভর পরিমাপ করে আমরা যখন শপিং করতে যাই, বাজার করতে যাই, শপিং করতে যাই, তখন দেখা যায় যে একটা ডিজিটাল পাল্লা দিয়ে আমাদেরকে ওজন করে ভর মেপে দেয়া হয়। তাহলে ওই ধরনের পাল্লার সাহায্যে আমরা ভর পরিমাপ করব আর স্প্রিং নিক্তির সাহায্যে আমরা ওজন পরিমাপ করব। তো লিফটে যখন ওজনহীন হয় তখন কি হয়, লিফটের ছাদ থেকে যদি আমরা স্প্রিং নিক্তির সাহায্যে কোনো একটা বস্তুর ওজন পরিমাপ করি, তখন দেখা যায় স্প্রিং নিক্তিতে সেই ওজনটা শূন্য দেখাচ্ছে। স্প্রিং নিক্তিতে কাঁটা থাকে, যে কাঁটা দিয়ে আমরা ওজনটা বের করতে পারি, সেই ওজনটা শূন্য দেখায়, কারণ ওই সময় কোনো বস্তুর ওজন থাকে কিন্তু ওজনটা সেই বস্তুটা ওজন অনুভব করতে পারে না। আচ্ছা, তাহলে এই চ্যাপ্টারে আমরা মূলত পুরোটা নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করেছি। এখানে মেনলি আমরা আজকে আলোচনা করেছি যেখানে অবজেক্টিভগুলো কীভাবে আসতে পারে এবং সেই প্রশ্নের উত্তরগুলো তোমরা কেমন করে দিবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে যদি তোমাদের সমস্যা থাকে তোমরা কমেন্টসে জানাবে। আর তোমরা ভালো করে বাসায় পড়াশোনা করবে, মেইন বইটা একদম A to Z ভালো করে পড়বে, এখানে খুঁটিনাটি যা কিছু আছে লাইন বাই লাইন পড়বে, বোঝার চেষ্টা করবে। হ্যাঁ, তো ভালো থেকো, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।